দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। বন্দরনগরীর নিচু এলাকায় জলাবদ্ধতায় দিনভর ভোগান্তি, বৃষ্টি কমায় বেশিরভাগ এলাকা থেকে নেমেছে পানি। এখানে এরকম পানি আমরা জীবনে দেখি নাই, 1 ঘন্টা জ্বরে এরকম পানি উঠে যায়। সুয়েজ লাইনের কাজ করতেছে আজকে 3 বছর। এই 3 বছর আমরা নরক যন্ত্রণা ভোগ করতেছি। ড্রেন চাপ করলে না ড্রেন ক্লিয়ার হবে, আর আবার ড্রেন একটু ক্লিয়ার আছে। চট্টগ্রামে অভিনব কৌশলে মাদক পাচার, র্যাবের অভিযানে আটক 6 বাইকার, 1 লাখ পিস ইয়াবা জব্দ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং যে সুনির্দিষ্ট এখানে তারা চট্টগ্রামের কার কার কাছে মাল নিয়ে আসতো এটাও আমরা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। 6 দশকের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র, উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন আর জলাধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ। দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে, আপনাদের সাথে আছি আমি শাওন দত্ত। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। টানা ভারী বৃষ্টিতে আবারও ডুবল চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল। জলাবদ্ধতার কারণে ভোগান্তি চরমে ওঠে, নিচু এলাকার বাসাবাড়ি, দোকানপাটে পানি ঢুকে পড়ে, তলিয়ে যায় সড়ক। দুর্ভোগে পড়েন শিক্ষার্থী, পথচারী এবং কর্মজীবী মানুষ। রাতভর টানা বৃষ্টি, সকালে আরেক দফা ভারী বর্ষণ, এতেই হাঁটু পানির নিচে ডুবে যায় উত্তর আগ্রাবাদের বেপারীপাড়া, রঙ্গিপাড়া ও মুহুরিপাড়া। পানি ঢুকে পড়ে বাসাবাড়ির নিচতলায়, শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাটে। নোংরা পানি ও ময়লা আবর্জনায় দুর্ভোগ বাড়ে আরও। এখানে কর্পোরেশনের কোনো কাজে হচ্ছে না, এখানে নালাগুলো ফুল জাম। এখানে এরকম পানি আমরা জীবনে দেখি নাই, 1 ঘন্টা জ্বরে এরকম পানি উঠে যায়। সুয়েজ লাইনের কাজ করতেছে আজকে 3 বছর। এই 3 বছর আমরা নরক যন্ত্রণা ভোগ করতেছি। অতিরিক্ত ক্ষতি হইতেছে ব্যবসার, বুঝছেন। সব এই আপনার সপ্তাহের ভিতরে একটু বেশি বৃষ্টি হইলে মানে পানি হাঁটু পর্যন্ত ওঠে। বাণিজ্যিক এলাকা আগ্রাবাদের চিত্র একই। সকালে হাঁটু পানি মারিয়ে গন্তব্যে যেতে হয়েছে এইচএসসি পরীক্ষার্থী, পোশাক কারখানার শ্রমিক ও কর্মস্থলগামী মানুষকে। আমাদের কষ্টের কথা দেখতেছেন তো কি অবস্থা রাস্তার ভিতরে। 10 মিনিট আধা ঘন্টা বৃষ্টি হলে আমাদের রাস্তার ভিতরে চলার মতো আমাদের পরিস্থিতি থাকে। আগ্রাবাদের মতো একটা বাণিজ্যিক এলাকায় যদি পানির এই অবস্থা হয় বা আমাদের হাঁটু সমান পানি হয় সামান্য বৃষ্টিতে, তাহলে পুরো শহরের কি অবস্থা। বৃষ্টি হলে প্রতিদিন পানি হয়ে যায়, নালা মালা এই সবগুলা জাম, এগুলার কাজ করে না। সিরিয়াস কষ্ট হইতেছে না, এই যে পানি দিয়ে টানতেছি। আর আবার ড্রেন মেরিং জাম, ড্রেন চাপ করলে না ড্রেন ক্লিয়ার হবে, আর আবার ড্রেন একটু ক্লিয়ার আছে। নিচু এলাকা কাতালগঞ্জেও সৃষ্টি হয় জলাবদ্ধতা, পানিতে বিকল হয়ে পড়ে অনেক যানবাহন। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন খেটে খাওয়া মানুষ ও ভাসমান দোকানিরা। তবে বৃষ্টি থামার পর পানি দ্রুত নেমে যায়। প্রত্যেকটা বিল্ডিংয়ে নিচতলায় পানি উঠে যায়, পানির ট্যাঙ্কি ডুবে যায়। পানির ট্যাঙ্কি ডুবে গেলে তো পুরো বিল্ডিংয়ের ভাড়াটে এই কষ্ট পায়। পোলাপান স্কুলে যাইতে পারতেছে না, তারপর আমরাও ওই গাড়ি চালাইতে পারতেছি না। রাত্রে মনে করেন খানা দানা খাওয়ানো পারি, পুরো রাস্তা পানি উঠে গেছে। এখানে ভেঙে প্রস্রাব করলেও 1 কোমর পানি হয়ে যায়, এরকম অবস্থা। খালগুলো সংস্কার করার ব্যাপারে কোনো উন্নতি অগ্রগতি দেখলাম না। এই যে খালের পানিগুলো বাড়লেই এখানে বাড়িঘর সব নিচের তলা সব ডুবে যায়, একদম আর কোমর পানি পর্যন্ত। চট্টগ্রামে বৃষ্টি হলেই জলাবদ্ধতা গত কয়েক দশকের নিয়মিত চিত্র। জলাবদ্ধতা নিরসনে কয়েক বছর ধরে মেগা প্রকল্পের কাজ করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। পাশাপাশি ওয়াসা, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ডেরও আলাদা প্রকল্প চলমান। তারপরও নিচু এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি পুরোপুরি কমছে না বলে অভিযোগ ভুক্তভোগীদের। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। এ পর্যায়ে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শহীদুল সুমন। সুমন, সড়কে এখনো পানি আছে কিনা এই মুহূর্তের আবহাওয়া পরিস্থিতি সম্পর্কে জানতে চাই। শাওন, দুপুরের পর থেকে অর্থাৎ 12টার পর থেকে আমরা একেবারে বৃষ্টিপাত হতে দেখিনি চট্টগ্রামে। বিশেষ করে যে মূল সড়কগুলোতে আসলে পানি জমেছিল সেটি আসলে একেবারেই সরে গেছে। এখন এই মুহূর্তে আসলে বিভিন্ন অলিগলি যেগুলো আসলে একেবারেই নিচু এলাকা, সেই জায়গাগুলোতে এখনো পর্যন্ত পানি কিছুটা আসলে জমে রয়েছে। সেগুলো আসলে সরার তেমন কোনো আসলে জায়গা না থাকায় বিশেষ করে এই এলাকাগুলোতে আগ্রাবাদের আশেপাশের যে মুহুরিপাড়া সহ আশেপাশের যেই আবাসিক এলাকাগুলো রয়েছে
রয়েছে সেখানে আসলে ড্রেনেজ ব্যবস্থার ত্রুটি, যেখানে সেখানে ময়লা আবর্জনা কিংবা পানি সরে যাওয়ার যে ব্যবস্থাপনা সেটি আসলে সঠিক না থাকায় এখনো পর্যন্ত পানিগুলো জমে আছে। ফলে এখানে যারা বসবাস করেন এই আবাসিক এলাকাগুলোতে তারা বেশ দুর্ভোগে আসলে তারা সকাল থেকে আমরা দেখেছি ভোর থেকে যখন আসলে তার মানুষজন আসলে তাদের প্রয়োজনে বের হচ্ছে তখন থেকে আসলে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। আমরা সকাল থেকে দেখছি এই এলাকার মানুষ আসলে কোমর পরিমাণ পানি মারিয়ে কিন্তু তাদের যে গন্তব্য সেটি আসলে তারা পেরিয়েছেন। এখনো পর্যন্ত দেখছেন যে পানির যে প্রবাহ সেটি আসলে নিচু জায়গা থেকে আসলে এখনো প্রবাহিত হচ্ছে, অর্থাৎ এই জায়গাগুলোতে আসলে ঘুরপাক খাচ্ছে পানিগুলো, কোথাও যাওয়ার সেই আসলে সুযোগটুকু আসলে পাচ্ছেন। এখানকার মানুষ বলছেন যে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলা, সিটি কর্পোরেশনের লোকজন সেগুলো পরিষ্কার না করা, যথাসময়ে ড্রেনেজ ব্যবস্থা আসলে সঠিক না থাকার কারণে আসলে এই এলাকাগুলো সামান্য বৃষ্টিতে আসলে তলে যায়। আমরা সকাল থেকে দেখছি আগ্রাবাদ এবং আগ্রাবাদের এই আশেপাশের যে নিচু এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেখানে আসলে সব প্রতিনিয়ত পানি জমে, সামান্য বৃষ্টি হলে সেই জায়গাগুলোতে আসলে একেবারেই তলিয়ে যায়। ফলে সকাল থেকে যারা বেরিয়েছেন স্কুল কলেজগামী শিক্ষার্থীরা, অফিসগামী মানুষ সবাই কিন্তু আসলে দুর্ভোগে পড়েছেন। তারা আসলে বলছেন যে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের যে মেগা প্রকল্পের কাজগুলো আসলে চলছে সেগুলো আসলে দ্রুত বাস্তবায়ন না করা, সমন্বিত উদ্যোগের অভাব, সেই কারণেই আসলে এই যে দুর্ভোগ সেটি থেকে আসলে তারা মুক্তি পাচ্ছে না। তারা চাচ্ছেন যে সিটি কর্পোরেশন, সিডিএ সবাই যদি সমন্বিতভাবে কাজ করে এবং যে জায়গাগুলোতে আসলে কাজ করা প্রয়োজন সেগুলো যদি আসলে দ্রুততার সাথে শেষ করা হয়, সেক্ষেত্রে আসলে যে দুর্ভোগ সাধারণ মানুষের সেটি আসলে কিছুটা হলো লাঘব হবে। তবে সাধারণ মানুষের যে ভোগান্তি তারা আসলে অনেকটাই ক্ষোভ প্রকাশ করছেন। শাওন, অভিনব কৌশলে ইয়াবা পাচারে নেমেছে বাইকার গ্যাং। আজ র্যাবের অভিযানে ধরা পড়েছে এমনই 6 জন বাইকার। তল্লাশি করে সিটের নিচে লুকানো অবস্থায় পাওয়া গেছে 1 লাখ ইয়াবা। বিশাল এই চালানটি কক্সবাজার থেকে চট্টগ্রাম নিয়ে যাচ্ছিল তারা। এর আগেও তারা এভাবে ইয়াবা পাচার করেছে বলে দাবি র্যাবের। স্কুটি সিটের নিচে পলিথিনে মোড়ানো প্যাকেটের ভেতর লুকানো ইয়াবা। বাইকারদের সিটের নিচে অভিনব কৌশলে মাদক পাচারের চিন্তা কারো মাথায় আসার কথা নয়, কিন্তু বিশেষ এই কায়দায় এরা ফাঁকি দিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ। দীর্ঘদিন ধরে এভাবেই ইয়াবা ব্যবসা করে আসছিল 5-6 জনের সংঘবদ্ধ চক্র। একই পদ্ধতিতে চক্রটি কক্সবাজার থেকে ইয়াবার চালান নিয়ে আসছিল চট্টগ্রামে, তবে শেষ রক্ষা হয়নি। পটিয়া এলাকায় 3 কোটি টাকা মূল্যের 1 লাখ পিস ইয়াবা, 5টি মোটরসাইকেল সহ 6 জনকে হাতে নাতে আটক করে র্যাব 7। তারা কক্সবাজারের বিভিন্ন এলাকা থেকে ইয়াবাগুলো সংগ্রহ করে। এর বড় একটা অংশ মূলত তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে সংগ্রহ করে। বিভিন্ন জায়গা থেকে ইয়াবা সংগ্রহ করে সবাই মিলিত হয়ে তারা তাদের ভিতরে একটা সেট তৈরি করে যে কারা সামনে থাকবে, সামনে পুলিশ আছে কিনা এই তথ্য কারা দিবে এবং কারা যে পিছনে নিরাপদে নিয়ে আসবে। এইভাবে করে তারা যে রামুতে ফার্স্টে নিজেরা সংঘবদ্ধ হয়ে তাদের পরিকল্পনা সাজিয়ে তারপরে চট্টগ্রামে নিয়ে আসে। র্যাবের দাবি, ইয়াবা চোরাচালানের মূল হোতা বশির আহমেদ নামে এই ব্যক্তি কখনো মানবাধিকার কর্মী, কখনো ইন্স্যুরেন্স কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো পর্যটকের পরিচয় দিতেন। আড়ালে পাচার করতেন বিভিন্ন ধরনের মাদক। বিভিন্ন জনকে বিভিন্ন পেশার নাগরিক হিসেবে পেয়েছি, তবে তারা যে স্বল্প সময়ে অধিক লাভের উদ্দেশ্যে এই মাদক কারবারের সাথে যুক্ত হয়েছে। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অনেক দিন যাবতই দিয়ে আসছিল, তারপরেও তদন্তাধীন বিষয় এটা। আমরা যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং যে সুনির্দিষ্ট এখানে তারা চট্টগ্রামের কার কাছে মাল নিয়ে আসতো এটাও আমরা তদন্তের মাধ্যমে বের করার চেষ্টা করতেছি। র্যাব জানায়, কক্সবাজার ও রামু থেকে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে চক্রটি মাদক চোরাচালান করে আসছিল, যারা বাইকার গ্যাং নামে পরিচিত। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। 60 বছরের পুরনো যন্ত্রপাতি দিয়ে চলছে রাঙামাটির কাপ্তায়ে অবস্থিত দেশের একমাত্র জলবিদ্যুৎ কেন্দ্র, যেখানে সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন হয়। গত বছর এখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। কিন্তু জরাজীর্ণ যন্ত্রপাতি, সংস্কার ও আধুনিকায়নের অভাব এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জে কেন্দ্রটি চরম সংকটে। 1962 সালে উৎপাদনে আসা কাপ্তায়ের কর্ণফুলী জলবিদ্যুৎ কেন্দ্রে 5টি ইউনিট, উৎপাদন ক্ষমতা 240 মেগাওয়াট। তবে সব ইউনিট 50 বছরের বেশি পুরনো, ফলে কমেছে কার্যক্ষমতা। এটি দেশের সবচেয়ে সাশ্রয়ী বিদ্যুৎ কেন্দ্রগুলোর একটি। প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় 50 থেকে 55 পয়সা।
অন্যদিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে প্রতি ইউনিটে 8 থেকে 12 টাকা এবং বিদেশ থেকে আমদানিতে ব্যয় হয় 9 থেকে 15 টাকা। 2025-26 অর্থ বছরে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডে সরবরাহ হয়েছে 997 কোটি ইউনিট বিদ্যুৎ। প্রতি ইউনিট 55 পয়সা হিসেবে মোট ব্যয় দাঁড়ায় প্রায় 548 কোটি 35 লাখ টাকা। একই পরিমাণ বিদ্যুৎ কয়লা ভিত্তিক কেন্দ্র বা বিদেশ থেকে আমদানি করলে সরকারের ব্যয় হতো কয়েক হাজার কোটি টাকা। এখন 109 ফিটে যে পরিমাণ পানি আছে, আর আমি যদি ড্রেজিং করে তলানি বাড়াইতে পারি, তাহলে ওই 109 ফিটে পানির পরিমাণ দেখা যাবে অনেক বেড়ে যাবে। তাতে আমার জেনারেশন ড্রাই সিজনে বাড়বে। তবে বড় সীমাবদ্ধতা হলো এটি পুরোপুরি কাপ্তাই হ্রদের পানির উপর নির্ভরশীল। বর্ষায় পানির স্তর বাড়লে বিদ্যুৎ উৎপাদন বাড়ে, আবার শুষ্ক মৌসুমে কমে। পলি জমে হ্রদের পানি ধারণ ক্ষমতা কমে যাওয়া ভবিষ্যতের জন্য বড় চ্যালেঞ্জ। উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তি প্রতিস্থাপন, নিয়মিত ওভারহল এবং জলধারের সক্ষমতা বৃদ্ধির তাগিদ বিশেষজ্ঞদের। ড্রেজিংয়ের মাধ্যমে এটার গভীরতা বাড়াতে পারি। আপনারা জানেন অলরেডি একটা প্রজেক্ট রানিং, তাহলে বিদ্যুৎ উৎপাদন যেমন বাড়ানো সম্ভব, সাথে সাথে আমাদের এই ফিশারিজ রিসোর্সেস এটার প্রোডাক্টিভিটিও অনেক বাড়ানো সম্ভব। একদিকে দেশের সবচেয়ে কম খরচে বিদ্যুৎ উৎপাদন, অন্যদিকে 6 দশকের পুরনো যন্ত্রপাতি। এই দুই বাস্তবতার মাঝেই দাঁড়িয়ে আছে এই জলবিদ্যুৎ কেন্দ্র। কিন্তু সংস্কার ও আধুনিকায়নের অভাবে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না। টারবাইনগুলো এবং জেনারেটরগুলোকে যদি আধুনিকায়ন করা যায়, স্ক্যাডা প্রযুক্তি যদি ব্যবহার করা যায়, আইওটি, ইন্টারনেট অফ থিংস এবং এআই প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এর উৎপাদন ক্ষমতা যদি আরও বাড়ানো যায়। আল আমিন শিকদার, যমুনা নিউজ। নকশা বহির্ভূতভাবে পার্কিং না রাখার অভিযোগ খতিয়ে দেখতে 5টি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম পার্ক ভিউ হাসপাতালে এবং পরে একে ইবনে সিনা, ডেল্টা সহ কয়েকটি হাসপাতাল এবং চিটাগং গ্রামার স্কুল ও আইডেল স্কুলে অভিযান চালানো হয়। সিডিএ চেয়ারম্যানের নেতৃত্বে অভিযান টিমটি পার্কিং এরিয়া, বেসমেন্ট পরীক্ষা করে দেখে পার্কিং না থাকায় ইবনে সিনা ও ডেল্টা হাসপাতালের নকশা ও নথিপত্র তলব করা হয়। যানজট কমানো এবং বাণিজ্যিক স্থাপনাগুলোকে নিয়মের মধ্যে আনতে এই অভিযান বলে জানিয়েছে সিডিএ। আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু কার্যক্রম আপাতত করলে যানজট মুক্ত করা যায়, আমরা প্রাথমিক স্টেজে সেভাবে আমরা এগোচ্ছি। কক্সবাজারের উখিয়া সীমান্ত এলাকায় স্থলমাইন বিস্ফোরণে এক জেলে গুরুতর আহত হয়েছে। সকালে উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী সীমান্তের নাফ নদীর শূন্য রেখায় এই ঘটনা ঘটে। বিজিবি জানায়, নাফ নদীতে বদি আলম সহ স্থানীয় কয়েকজন মাছ ধরতে যায়। কাটা পাহাড় নামক এলাকায় পৌঁছলে আগে থেকে পুঁতে রাখা মাইন আকস্মিক বিস্ফোরিত হয়। এতে বদি আলমের ডান পায়ের গোড়ালি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের ডান পাশে আঘাতপ্রাপ্ত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বদি আলমকে। দেশের বিভিন্ন স্থানে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। উদ্বেগ বাড়ছে অভিভাবকদের। এ বিষয়ে আরও খবরাখবর জেনে নেব আমার সহকর্মীদের কাছ থেকে। রাঙামাটিতে যেতে যাই, শামসুল আলম সঙ্গে যুক্ত হচ্ছেন। শামসুল, রাঙামাটিতে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন? মানুষের সচেতনতার বিষয়ে কি অবস্থা দেখতে পাচ্ছেন সেটা একটু জানাবেন আমাদের। শাওন, আপনার পাহাড়ি এলাকায় যে রাঙ্গামাটি, এই যে রাঙ্গামাটিতে কিন্তু ডেঙ্গুর যে এখানকার প্রভাব কিন্তু সেখানে দিন দিন কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমরা যতটুকু খবর পেয়েছি সেটা হচ্ছে যে রাঙ্গামাটি সদরে আজকেও 4 জন ডেঙ্গু রোগী এখানে রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তাছাড়া রাঙ্গামাটি জেলার যে অন্যান্য যে উপজেলাগুলো রয়েছে সেখানেও কিন্তু ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে, তবে সেই ডেঙ্গু রোগী কিন্তু অল্প সময়ের মধ্যে তারা চিকিৎসা নিয়ে কিন্তু আবার সুস্থ হয়ে কিন্তু বাড়ি ফিরে যাচ্ছে। তবে সবচেয়ে দুঃখজনক বিষয় যেটি, সেটি হচ্ছে যে রাঙ্গামাটি যে বিভিন্ন উপজেলা এবং রাঙ্গামাটি শহরের বিভিন্ন এলাকাগুলোতে যে ময়লা আবর্জনা গুলো রয়েছে এবং দীর্ঘদিন যাবৎ যেখানে যে পানিগুলো রয়েছে, পানি জমানো, পানি থাকার কারণে কিন্তু সেখানে যে ডেঙ্গু বাহিত যে মশাগুলো রয়েছে সেই মশাগুলো ডিম ছাড়ছে এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু যেমন আমি কথা বলেছিলাম যে রাঙ্গামাটি সিরিজ সার্জন নুয়েন কিসের সাথে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন সেটা হচ্ছে
তাদের পক্ষ থেকে বিভিন্ন উপজেলাগুলোতে তারা সার্ভে করা হচ্ছে যে কোথাও কোনো ডেঙ্গু আলামত আছে কিনা। তিনি যেটি জানিয়েছেন জেলার বিভিন্ন উপজেলাগুলোতে ডেঙ্গু রোগের যে লাভা সেগুলো পাওয়া যাচ্ছে, যার ফলে তাদের এই চিকিৎসকদের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে মানুষ যদি সচেতন হয় তাহলে এই ডেঙ্গুর যে প্রভাব যে বিস্তার হচ্ছে সেই তারা রক্ষা পাওয়ার একমাত্র অবলম্বন। সেজন্য সব জায়গাতে আঙ্গিনাগুলো যেগুলো রয়েছে অপরিষ্কার সেগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং দীর্ঘদিন জমে থাকা যে পানিগুলো এই পানিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার তাগিদ দেওয়া হয়েছে তাদের পক্ষ থেকে। এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে। অনেক ধন্যবাদ আপনাকে। বান্দরবনে আবারও বাড়তে শুরু করেছে হামরোগের সংক্রমণ। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। এ বিষয়ে আমরা আরো জেনে নেব। সহকর্মী বাটিং মার্মা এখন যুক্ত হচ্ছেন। বাটিং, হাসপাতালে নতুন করে কতজন রোগী ভর্তি হয়েছে, সব মিলিয়ে পরিস্থিতি কেমন দেখছেন সেটা একটু জানাবেন। হ্যাঁ শাওন, গত 29 মার্চ থেকে বান্দরবনে কিন্তু বিভিন্ন উপজেলায় এই যে আপনার হামের প্রাদুর্ভাব কিন্তু ছড়িয়ে পড়েছিল এবং মাঝখানে কিছুটা কমলেও আবার আজ থেকে আবার গতকাল থেকে আবার বাড়তে শুরু করেছে। এই যে গত 24 ঘন্টায় আপনার হাম নিয়ে নতুনভাবে ভর্তি হয়েছে 18 জন। 18 জনের মধ্যে রুমায় 8 জন, বান্দরবানে 5 জন, থানচির 2 জন, নাকিমছড়িতে 3 জন। অর্থাৎ এটি হচ্ছে নতুন রোগী ভর্তি। এবং আজকে এই যে বান্দরবান সদর হাসপাতালে আমি আছি, হাসপাতালে কিন্তু হামের রোগী আছে কিন্তু এখন 30 জন। অর্থাৎ ওখানে মহিলা আছে 3 জন, শিশু 19 জন এবং পুরুষ 8 জন, অর্থাৎ 30 জন কিন্তু এই রোগী আছে এই বান্দরবান হাসপাতালে। এবং থানচিতেও আছে, আপনার রুমায় আছে, তারপরে আপনার হয়তো নাকিমছড়িতেও আছে এবং প্রত্যেক উপজেলায় কিন্তু এই হামের রোগী কিন্তু আছে। তো এই পর্যন্ত কিন্তু আপনার 1528 জন, যে লাস্ট আজকে পর্যন্ত 1528 জনকে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে এবং সরকারি তথ্য মতে 6 জনের মৃত্যু হয়েছে, যদি বা এর সংখ্যা আরও বেশি। তো আপনাকে একটা কথা জানিয়ে রাখি, এই হামের প্রাদুর্ভাব কিন্তু বেশিরভাগ হচ্ছে দুর্গম এলাকায়, অর্থাৎ রুমাতে আপনার পাইন্দু এবং গেলেঙ্গিয়া ইউনিয়ন, যেটি একটু দুর্গম এবং ওখানে মানুষগুলি বলতে গেলে খুবই অসচেতন। যে অসচেতনতার কারণে কিন্তু এই হামের প্রাদুর্ভাব কিন্তু বেশি। এবং গেলেঙ্গা ইউনিয়নের যারা বাসিন্দা প্রায় মো, খুমি, খিয়াং, এরা কিন্তু আসলে আপনার এই আশেপাশে কোনো স্বাস্থ্য কমপ্লেক্সও নাই এবং এই স্বাস্থ্যকর্মীরাও যে নিয়মিত ওখানে যে যায় সেটাও না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের পাহাড়ের যারা বসবাস করে তারা কিন্তু এই হামের টিকা বলেন বা জন্ম নিয়ন্ত্রণ যে টিকা দিতে যায়, টিকা গ্রহণ করতে চায় না। আসল কথা হচ্ছে এই টিকা না দেওয়ার কারণেই তাদের এই রোগের প্রাদুর্ভাব কিন্তু ভয়াবহ আকার ধারণ করেছে। যেমন আপনি পাইন্দুতে বলেন আর গেলেঙ্গেতে বলেন, আর থানচির দুর্গমে তো আরও বেশি, যে স্বাস্থ্যকর্মীরা গেলেই অনেকে কিন্তু পালিয়েও যায় যে টিকা দিবে না। তারা টিকা দেওয়া অনীহার থাকার কারণে কিন্তু এই হাম বলেন, ডায়রিয়া বলেন, বিভিন্ন রোগে কিন্তু তারা বেশ ভুগতে হচ্ছে। এবং আপনি এই পর্যন্ত আমি বলি যে বান্দরবনে কিন্তু এই হাসপাতালে 3 ধরনের ঠাঁই নেই। ডেঙ্গু রোগী আছে আপনার 3 জন, তারপর ডায়রিয়া রোগী আছে 12 জন, ম্যালেরিয়া রোগী আছে 1 জন। অর্থাৎ এই হাসপাতালে 100 শয্যার হাসপাতালে কিন্তু রোগীর সঙ্গে এত বেশি যে ফ্লোরে পর্যন্ত তাদের বিছানা করে দেওয়া লাগছে এবং স্বাস্থ্যসেবা বলতে গেলে খুব সংকটের মধ্যেই আছে বলা যায়। অনেক ধন্যবাদ আপনাকে। গণঅভ্যুত্থানের বিজয় স্মরণে আজও শোভাযাত্রা, সভা সমাবেশ সহ নানা কর্মসূচি পালিত হয়েছে চট্টগ্রামে। নগরের কাস্টমস মোড় থেকে আনন্দ শোভাযাত্রা বের করে বন্দর থানা ছাত্রদল। গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তি উপলক্ষে বের করা শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এতে ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেন। অন্যদিকে কেরানীহাটে বিজয় মিছিল বের করে সাতকানিয়া উপজেলা পৌরসভা, উত্তর সাতকানিয়া বিএনপি এবং অঙ্গ সংগঠন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমানের নেতৃত্বে ব্যানার ফেস্টুন নিয়ে মিছিলে নেতাকর্মীরা অংশ নেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত জেলেপাড়ার প্রায় 200 পরিবারকে ত্রাণ সহায়তা দিয়েছে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তর। নগরীর পূর্ব বাকলিয়া, বজ্রঘোনা, কর্ণফুলী নদীর তীরের জেলেপাড়ায় আয়োজিত অনুষ্ঠানে এসব ত্রাণ বিতরণ করেন সংসদ সদস্য আবু সুফিয়ান। এ সময় তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে বর্তমান সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করছে। জেলে শ্রমিক সহ শ্রমজীবী মানুষের কল্যাণে গৃহীত পদক্ষেপ তুলে ধরেন তিনি। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দেশের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ ইউএসটিসির এমবিবিএস 12তম ব্যাচের সুরেত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে
চট্টগ্রামে ইউএসটিসি ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে শুরু হয় দিনব্যাপী আনুষ্ঠানিকতা। পরে আলোচনা সভায় চিকিৎসা সেবার মান উন্নয়ন এবং পেশাগত সুনাম অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান বক্তারা। এ সময় ইউএসটিসি হাসপাতালের পরিচালক, মেডিকেল কলেজের অধ্যক্ষ, বিভিন্ন বিভাগের প্রধান সহ সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে মিলন মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এই ছিল আজকে চট্টগ্রামের আয়োজনে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।